এবারে আমরা দেখব পরমাণু মডেল। এই পরমাণু মডেলের ভিতরে দুইটা মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর দ্বিতীয়টা হচ্ছে বোরের পরমাণু মডেল। তো এই পর্যায়ে আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলটা, অর্থাৎ এটা আমরা আগে দেখব তারপরে দেখব বোরের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড 1911 সালে দিয়েছে, ঠিক আছে। পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড 1911 সালে একটা প্রস্তাব করছে। ওই গঠনটাই বা ওই তোমার প্রস্তাবনাটাই রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত, ঠিক আছে ভাইয়া। তো আমি এইখানে একটা সিম্পল একটা মডেলের মতো আঁকছি, তো তোমরা জাস্ট এইটার দিকে লক্ষ্য করবা এবং আমি যা যা বলি সেটা শুনবা, ঠিক আছে। তাও তোমাদের একটু মেইন বুকটা রিডিং পড়া লাগবে। তো রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আছে সেখানে প্রথম পয়েন্টে বলা আছে প্রত্যেকটা পরমাণুর এক একটা কেন্দ্র আছে। কি বলছি ভাইয়া? প্রতিটা পরমাণুর এক একটা কেন্দ্র আছে। প্রতিটি পরমাণুর এক একটি কেন্দ্র আছে। ভাই দেখো তো, এইটা যদি এটা পরমাণু হয় তাহলে এইটা হচ্ছে তার কেন্দ্র। এই কেন্দ্রের নাম তিনি দেন নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম তিনি কি দিয়েছেন? কেন্দ্রের নামটা দিয়েছেন নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকবে। কে কে থাকবে ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করবে। আশা করি তোমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারছো। তো প্রথম পয়েন্টটা মাথায় রাখবে এইভাবে যে প্রত্যেকটা পরমাণুর এক একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম তিনি দিয়েছেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাহিরের কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা। তারপরে দ্বিতীয় পয়েন্টে বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস কেমন ভাইয়া? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পয়েন্ট, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আর একটা জিনিস মাথায় রাখবা, নিউক্লিয়াসের বাহিরে এবং পরমাণুর ভেতরে অধিকাংশ স্থানই ফাঁকা। কি বলছে? আরও এইটার সাথে আরও কথা বলছে যে নিউক্লিয়াসের বাহিরে, অর্থাৎ নিউক্লিয়াসের বাহির হচ্ছে এইটা, এবং পরমাণুটার ভেতরের অধিকাংশ জায়গায় কেমন? ফাঁকা। তো তুমি একটু দেখো তো, এই পরমাণুটার বেশিরভাগ জায়গায় ফাঁকা না? তাহলে এই কথাটাও কিন্তু বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাহিরে এবং পরমাণুর ভিতরের বেশিরভাগ জায়গায় কেমন? ফাঁকা। আশা করি তোমরা দ্বিতীয় পয়েন্টটাও বুঝতে পারছো। তাহলে তৃতীয় পয়েন্টে সে কি বলছে? তৃতীয় পয়েন্টে বলছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সমূহ যেভাবে ঘোরে, পরমাণুতেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেইভাবে ঘোরে। কি বলছি ভাইয়া? সৌরজগতে, অর্থাৎ সৌরজগতের সাথে এইটার তুলনা করছে যে সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে বা নক্ষত্রকে কেন্দ্র করে যেভাবে আবর্তন করে বা ঘোরে, ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে বা ঘোরে, ঠিক আছে। তাহলে আমি এখানে সংক্ষেপে লিখি যে সৌরজগতের সাথে তুলনা, সৌরজগতের সাথে তুলনা। তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্টে বলছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক প্রকার আকর্ষণ বল আছে। কি বলছে ভাইয়া? ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন তেমনি নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। অর্থাৎ এই কেন্দ্রে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো প্রোটনের চার্জটা কেমন? প্রোটনের চার্জটা হচ্ছে ভাইয়া পজিটিভ। আর বাহিরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আছে তাদের চার্জ কেমন? তাদের চার্জটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের কারণে একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়। তো ওইটা দ্বারা তিনি বলছে যে পৃথিবী যেমনই করিয়া কেন্দ্রমুখী বলের প্রভাবে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রনগুলো তেমনি ওই কেন্দ্রমুখী বলের কারণে তোমার ওই নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, ঠিক আছে। এইটা কিন্তু ডি নাম্বারে বলছে বা তোমার 4 নম্বরে বলছে। তো এটা তোমরা একটু জাস্ট মাথায় রেখো। তো ভাইয়েরা, রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু সীমাবদ্ধতা আছে, আবার কিছু সাফল্য আছে। চলো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং সাফল্যগুলো ধীরে ধীরে দেখি।
তো আমি এটা মুছে দিচ্ছি। তো তোমরা যদি চাও উঠাই নিতে পারো, এবং উঠাই নিলে আসলে তোমার পড়াটা খুব ভালোভাবে কভার হবে। তাহলে এবারে আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখব আমরা, অর্থাৎ কি কি ভুল আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ভাইয়া প্রথমে যেই সীমাবদ্ধতাটা এটা হচ্ছে এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণাই দিতে পারেনি। রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রন যে ঘুরবে যে কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। তাহলে আমি সংক্ষেপে লিখতে পারি যে কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা দেননি। কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি। অর্থাৎ তোমার ইলেকট্রনগুলো যে কক্ষপথটা কেন্দ্র করে ঘুরবে ওই কক্ষপথটা কি গোলাকার হবে নাকি উপবৃত্তাকার হবে না অধিবৃত্তাকার হবে, কেমন হবে, এই বিষয়ে কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেলে কোনো কথাই বলেননি। দ্বিতীয়ত হচ্ছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর মাঝে সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ থাকে না। সৌরজগতে এই যে সূর্য আর এই যে গ্রহ উপগ্রহগুলো যে ঘোরে এদের মধ্যে কিন্তু কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে না, তারপরও ঘুরে। কিন্তু ইলেকট্রন আর তোমার নিউক্লিয়াস এদের মধ্যে কিন্তু চার্জ থাকে, যেমন নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে তোমার অচার্জিত বস্তুগুলোর সাথে একটা চার্জিত বস্তুর যে তুলনা করা হয়েছে, তাহলে এই ব্যাপারটা কিন্তু আসলে সঠিক না। দ্বিতীয় সীমাবদ্ধতা তাইলে কি? দ্বিতীয় সীমাবদ্ধতাটা হচ্ছে চার্জিত বস্তুর সাথে অচার্জিত বস্তুর তুলনা, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের সাথে সৌরজগতের অচার্জিত গ্রহ নক্ষত্রের সাথে তুলনা। তাহলে সংক্ষেপে লেখা যায় চার্জিত বস্তুর সাথে অচার্জিত বস্তুর তুলনা। অচার্জিত বস্তুর তুলনা, এটা করাটা আসলে ঠিক হয় না, এটা একটা তার সীমাবদ্ধতা। ভাইয়া তৃতীয় সীমাবদ্ধতাটা কি আসলে? তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো আসলে কিভাবে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করবে এই সম্পর্কে কোনো ধারণা কিন্তু তিনি দেননি। মানে ইলেকট্রনগুলো যদি কোনো একটা পরমাণুর ইলেকট্রন যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে আবর্তন করবে, মানে তোমার একটা কক্ষপথে কি সবগুলো ইলেকট্রন থাকবে নাকি একটা কক্ষপথে একটা তার পরবর্তীতে দুইটা এইভাবে থাকবে, মানে কিভাবে ইলেকট্রনগুলো আসলে সজ্জিত থাকবে কক্ষপথে সেই সম্পর্কে কোনো ধারণা কিন্তু তিনি দেননি। তাহলে এইটা তার একটা বড় সীমাবদ্ধতা। তারপরে আর একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব মতে। ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কোনো একটা চার্জিত বস্তুকে বা কোনো একটা ধনাত্মক একটা আয়নকে যদি এটা ঋণাত্মক আয়ন কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে তার এই পথটা আবর্তনের পথটা ক্রমশ ছোট হতে হতে একদম নিউক্লিয়াসের উপরে পতিত হওয়ার কথা। মানে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তার মানে কি একটা চার্জিত মানে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা কণা একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এইটা যদি হয় তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে হওয়ার কথা কি যে এই পথটা ক্রমশ ছোট হতে হতে একদম এই ধনাত্মক চার্জের উপরে এই ঋণাত্মক চার্জটা পতিত হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু সেরকম ঘটে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু সঠিক নয়। তাহলে এইগুলোই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে ভাইয়া, তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো।